আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা আলোচনা করব এসএসসি উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়টার নাম হচ্ছে জ্যামিতি। মানে এই অধ্যায়তে মূলত জ্যামিতি নিয়ে কথাবার্তা বলা হয়েছে, সেই জন্য এই অধ্যায়টার নাম হচ্ছে জ্যামিতি। তো আমরা দেখো, প্রথমে যেই যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখানে লিখে রেখেছি। আমরা উপপাদ্য 1 নিয়ে কথা বলবো, উপপাদ্য 2 নিয়ে কথা বলবো এবং লম্ব অভিক্ষেপ বলতে কি বোঝায় সেটা নিয়ে কথা বলবো। তো চলো আমরা শুরু করি। এখন দেখো, উপপাদ্য একই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যেটা তোমরা ক্লাস 8 করেছো। ওকে, সেই উপপাদ্যটা কি ছিল? সেই উপপাদ্যটা ছিল কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। চলো আমরা বোঝার চেষ্টা করি। তাহলে কোন একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজটা কেমন হবে? ত্রিভুজটা হবে হচ্ছে সমকোণী। ত্রিভুজটা কেমন হবে? ত্রিভুজটা হবে সমকোণী। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণী, এই ত্রিভুজের এই কোণটা হলো সমকোণ। তাহলে ওই ত্রিভুজের অতিভুজ, অতিভুজটা কি? অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু কোন বাহু? এই বাহু। তাই এইটা হচ্ছে অতিভুজ, অথবা মনে রাখতে পারো যে বাহুটা বেঁকে থাকবে সেটা হচ্ছে অতিভুজ। এই বাহুটা দেখো বেঁকে আছে, এইভাবে এভাবে হেলে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হবে আমাদের অতিভুজ। তাহলে এই ত্রিভুজের যদি নামকরণ করি এ বি সি, তাহলে অতিভুজ কি? এসি। এখন বলছে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে কোন একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। মনে করো এ একটা বাহু, এর পরিমাণ হচ্ছে এ, তাহলে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা কি হবে? আমরা প্রথমে এখানে একটা লম্ব অঙ্কন করবো। কিভাবে? এখানে একটা লম্ব কিভাবে অঙ্কন করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। এভাবে একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করার পরে এই বাহুটার মাপ নিয়ে, এই বাহুটার মাপ নিয়ে এখানে বসে একটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে এখানে বসে একটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে এখানে বসে একটা বৃত্তচাপ। এবার এটা এটা যোগ করে দিলে এটাও এ বাহু, এটাও এ বাহু, এটাও এ বাহু। তাহলে এই হচ্ছে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ক্লিয়ার? এখন এর ক্ষেত্রফলটা কি হবে? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? এ স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? এ স্কয়ার জানি আমরা। ওকে, তাহলে দেখো এখন আমরা মিলাই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই হলো অতিভুজ, এর উপর একটা বর্গ অঙ্কন করো। বর্গটা যদি অঙ্কন করো তাহলে সেটা কোন বাহুর সমান হবে বলো তো? সবই কিন্তু এই এসি বাহুর সমান হবে। অর্থাৎ এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সমান। তো এর প্রত্যেকটা বাহুর পরিমাণ হচ্ছে এসি। এর প্রত্যেকটা বাহুর পরিমাণ এসি হলো বলে ক্ষেত্রফল কি হলো? এসি, এই স্কয়ার। তাহলে এর প্রত্যেকটা বাহুর পরিমাণ যদি এসি হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এসি স্কয়ার হবে। কি হবে? এসি স্কয়ার হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ভালো কথা। তারপর কি বলছে? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে অপর যে দুটো বাহু আছে তাদের উপরও দুইটা বর্গ অঙ্কন করতে হবে এবং তাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এর মতো করে। তাহলে আঁকো। এই যে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এই একটা বাহুর পরিমাণ কত? বিসি, তাহলে ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। একইভাবে এইটা করো। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এর একটা বাহু হচ্ছে এবি, তাহলে এর ক্ষেত্রফল হবে এ বি স্কয়ার। এরকম, তাই তো? ভালো কথা। ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে দেখো, শেষের দিকে শুরু করি, শেষের দিক থেকে শুরু করি। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত কত পেয়েছি? এত, এইটা আর এইটা পেয়েছি। তাহলে এদের সমষ্টি, এদের সমষ্টি মানে কি? এদের যোগফল, অর্থাৎ এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমষ্টির সমান। সমষ্টির সমান হবে কি? সমষ্টির সমান হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এদের সমষ্টির সমান হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এইটা। তাই না? এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য, যেটা সেটা।
এখন দেখো এই সূত্র থেকে এই সূত্র রিলেটেড আমাদের কিছু অবজেক্টিভ দেয় পরীক্ষায়, সেগুলো কেমন? তোমার একটা ত্রিভুজ দিবে, সমকোণী ত্রিভুজ, ওই সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দিয়ে দেবে। মনে করো এই বাহু আর এই বাহু দিয়ে দিয়েছে, এটা দিয়েছে 3 সেন্টিমিটার, এটা দিয়েছে 4 সেন্টিমিটার, বলবে অপর বাহুটা কত হবে। এই দুইটা বাহু কি সমকোণ সংলগ্ন দুইটা বাহু। তো মনে রাখবা সমকোণ সংলগ্ন দুইটা বাহু যদি থাকে তাহলে একটা হয় লম্ব আর একটা হয় হচ্ছে ভূমি, এটা মনে রাখবা। আর বাকি যেটা বেঁকে থাকবে সেটা হবে অতিভুজ, সেটা কি হবে? অতিভুজ। তাহলে আমরা এই পিথাগোরাসের সূত্র অনুসারে যদি এটা লিখতে চাই তাহলে কি লিখবো বলো তো? এখানে দেখো বাঁকাটা স্কোয়ার, বাঁকা কোনটা? এটা অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার সমান আমরা কি লিখলাম? এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার। তবে এখানে লিখবো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লেখো লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার। এখন তোমার মান নির্ণয় করতে হবে কার? অতিভুজের, অতিভুজ স্কোয়ারের না। তাহলে স্কোয়ারকে তুমি এই পাশে পাঠিয়ে দাও, তাহলে ওই পাশে যদি পাঠাও তাহলে কি হবে? রুট হবে। এখন লম্বের মানটা কত আছে? লম্বের মানটা আছে 3, তাহলে লেখো 3 তার স্কোয়ার যোগ ভূমি কত আছে 4, লেখো তার আবার কি আছে? স্কোয়ার দাও। তার আর মাথায় কি আছে? রুট আছে। 3 স্কোয়ার করলে 9 যোগ 4 স্কোয়ার করলে 16, তার আবার রুট আছে। এখন 9 আর 16 যদি যোগ করো তাহলে 25 হয়, তার আবার রুট আছে। 25 কে যদি রুট করো তাহলে কত হয়? 5 হয়। তাহলে এই অতিভুজের মানটা হচ্ছে 5। আমাদের কিন্তু এমন আসে পরীক্ষায়, অবজেক্টিভ আকারে আসে এটা। ওকে, এখন আমরা আলোচনা করব উপপাদ্য 2 নিয়ে। এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। দেখো কি বলছে, কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কোন ত্রিভুজটা মনে করো এই সেই কোন ত্রিভুজ, এই সেই কোন ত্রিভুজটা। তো এই ত্রিভুজের একটি বাহুর উপর, একটি বাহু মনে করো আমরা এসি বাহু নিলাম, এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই বাহুটা কি এসি, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এসি স্কোয়ার। তাহলে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইটা যদি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয়, তাহলে এর অপর যে দুই বাহু আছে এটার নাম দাও বি। তাহলে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার, আর এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার। এবার মিলাও, কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা একটি বাহু কোনটা ধরেছিলাম? এটা। তাহলে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয়, তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটা এইটা আর একটা এইটা, তাহলে এদের সমষ্টির সমান যদি এইটা হয়, অর্থাৎ এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যদি এইটা সমান হয়, তাহলে বলছে যে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। শেষোক্ত বাহু মানে কি? এই বাহু না কিন্তু, এই শেষোক্ত, এটা তো প্রথম বাহু ছিল, এই দেখো একটা, এটা ছিল একটি বাহু, তাহলে শেষোক্ত বাহু কোনটা? এইটা আর এইটা। তাহলে এদের যে অন্তর্ভুক্ত কোণ, এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত কোণটা এইটা, তাহলে এই কোণটা হবে সমকোণ। এই কোণটা কি হবে? সমকোণ। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এখন এটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কেন? কারণ হচ্ছে, দেখো তুমি এইটা যখন করেছিলে তখন সমকোণ থেকে কিন্তু এটা আসতো, আর এখন কিন্তু এইটা থেকে তুমি দেখছো এটা সমকোণ, এইটা থেকে সমকোণে গেছো এখানে, আর এখানে সমকোণ থেকে এইটাতে আসছিল, সেই জন্য বিপরীত উপপাদ্য। বুঝা গেছে? এটা আমরা কিভাবে বুঝবো? একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি দেখতে চাই, মনে করো একটু নাম হচ্ছে এটা, মনে করো কোন একটা ত্রিভুজের তিনটা বাহুর পরিমাণ, মনে করো একটা হচ্ছে 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, এখন এই তোমার এই আমরা জানি যে ত্রিভুজের তিনটা বাহু থাকে, তাই না? তো তিনটা বাহুর পরিমাণ তোমার দিয়ে দিয়েছে। এখন বলা হলো এই ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ, আমাদের দেখাতে হবে কি সমকোণী কিনা সেটা। তাহলে দেখি আমরা সমকোণী কিনা। তাহলে সমকোণী কিনা দেখতে হলে
তোমার মনে রাখতে হবে বড়টার স্কোয়ার যদি ছোট দুইটার স্কোয়ারের যোগফলের সমান হয়, বড়টার স্কোয়ার যদি ছোট দুইটার স্কোয়ারের যোগফলের সমান হয়, এদের মতো করে দেখো, এটা কিন্তু বড় আর এই দুইটা কিন্তু ছোট। তাহলে বড়টার স্কোয়ার যদি ছোট দুইটার স্কোয়ারের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো কি কোনটা সমকোণ। ঠিক একইভাবে এখানেও তাই, বড়টার স্কোয়ার যদি ছোট দুইটার স্কোয়ারের সমষ্টির সমান হয়, তাহলে আমরা বুঝবো এটা একটা সমকোণী ত্রিভুজ। তারপরে দেখো এটা কত হচ্ছে, ৮ × ৮ = ৬৪ যোগ ৩৬ ইকুয়াল টু ১০ এর স্কোয়ার করলে ১০০। ৩৬ আর ৬৪ যোগ করলে ১০০, ওপাশেও কত ১০০। দেখো দুইটা সমান হয়ে গেছে। তার মানে এটা, এই যে এইটা দ্বারা একটা কি ত্রিভুজ গঠন করা সম্ভব, একটা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। এটাই লম্ব বিক্ষেপ জিনিসটা কি, আমরা এখন সেটা দেখবো। লম্ব বিক্ষেপটা কি, মনে করো এই একটা আনুভূমিক রেখা, এই বিন্দু থেকে এই বিন্দুর লম্ব বিক্ষেপ হবে এই বিন্দু থেকে এই আনুভূমিকের সাথে যদি একটা লম্ব অঙ্কন করি আমরা, তাহলে এই লম্ব অঙ্কন করার ফলে এই বিন্দু, এই যে রেখাংশ, সেই রেখাংশে যে বিন্দুতে ছেদ করলো সেটাই হবে এই বিন্দুর লম্ব বিক্ষেপ। এটা যদি পি বিন্দু হয়, এটা যদি পিটার্স বিন্দু হয়, তাহলে পি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে পিটার্স বিন্দু। পি বিন্দুর লম্ব বিক্ষেপ কি, পিটার্স বিন্দু। এটা হচ্ছে সূর্যের, মানে যদি আলো পড়ে কোথাও, তাই না, এর গায়ে যদি এখানে যদি সূর্যের আলো পড়ে, তাহলে ছায়াটা কোথায় পড়বে, একদম সোজা ভাবে যদি এর উপর সূর্যের আলো পড়ে, তাহলে তাহলে এই বিন্দু ছায়াটা ঠিক ভূমিতে ভূমিতে এই জায়গায় হবে। তাহলে অভিক্ষেপ মানেই কি ছায়া, মনে রাখবো অভিক্ষেপ মানে কি ছায়া। আর লম্ব বিক্ষেপ মানে একদম লম্ব ভাবে পড়বে, আলোটা কি হবে, লম্ব ভাবে পড়বে। লম্ব ভাবে পড়লে একদম সোজাসুজি নিচেই যেখানে ওর ছায়া পড়বে সেটা হবে ওর লম্ব বিক্ষেপ। তারপরে এখন যদি এমন ভাবে একটা রেখা থাকে, আমি বললাম এই রেখার লম্ব বিক্ষেপ কোনটা হবে, এটা হলো এবি রেখা। তাহলে এই বিন্দুর ছায়া কোথায় পড়বে, একদম সোজাভাবে এই জায়গায়। এই বিন্দুর লম্ব ছায়া কোথায় পড়বে, লম্ব বরাবর ছায়া একদম এখানে পড়বে। এটা দাও। আর এই বিন্দুর লম্ব ছায়া কোথায় পড়বে, একদম সোজা এই জায়গায় পড়বে, তাই তো, সোজা এই জায়গায় পড়বে। এটা বিটার দাও। তো এই বিন্দুর লম্ব ছায়া কোথায় পড়লো, এখানে। এই বিন্দুর লম্ব ছায়া কোথায় পড়লো, এখানে। তাহলে এই এবি বাহুর ছায়া মূলত কোনটা, এইখান থেকে এইটুক, এখান থেকে এইটুক হলো এবি বাহুর ছায়া। তাহলে এবি বাহুর ছায়া যদি এইটুকু হয়, তাহলে এবি বাহুর লম্ব বিক্ষেপ হবে এইটা। বুঝে গেল, এবি বাহুর লম্ব বিক্ষেপ হবে এইটা। আবার যদি এই রেখার একটা সমান্তরাল রেখা আমি আঁকি, এর নাম দিলাম এবি রেখা, বললাম এবি রেখার লম্ব বিক্ষেপ কি হবে, তাহলে এর লম্ব বিক্ষেপ কোথায় পড়বে, একদম সোজাসুজি এই জায়গায় পড়বে। আর এর লম্ব বিক্ষেপ বা লম্ব ছায়া কোথায় পড়বে, এই জায়গায় পড়বে। তাহলে এর এটার্স হবে, এটা হবে বিটার্স। এখন কিন্তু এটা সমান হবে, এর ছায়া একদম লম্ব বরাবর এখানে পড়বে, এর ছায়া লম্ব হবে এখানে পড়বে। এখন এইটা যেহেতু এর সমান্তরাল, তাহলে এইটা আর এইটা সমান হবে, অর্থাৎ এবি সমান এ প্রাইম বি প্রাইম হবে। এখন যদি আনুভূমিকের সাথে একটা লম্ব রেখা অঙ্কন করি আমরা, বললাম এই রেখার লম্ব বিক্ষেপ কোনটা হবে, এই এর প্রান্ত বিন্দু এখানে আর এখানে, এই দুইটা প্রান্ত বিন্দু, তাই না, এই রেখার। তাহলে এই প্রান্তের লম্ব বিক্ষেপ কোথায় পড়বে, এই জায়গায়, এই জায়গায় পড়বে এর লম্ব বিক্ষেপ। আবার এই বিন্দুর লম্ব বিক্ষেপ কোথায় পড়বে, এই জায়গায়। তাহলে পড়ছে হলো কোথায়, এই জায়গায়। দুইটা এই বাহুর দুইটা প্রান্তেরই লম্ব বিক্ষেপ পড়ছে এই জায়গায়। আনুভূমিক কোন বাহুর সাথে লম্ব কোন রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে একটা বিন্দুই। এখন আমরা আলোচনা করব উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 নিয়ে। তো চলো শুরু করি। উপপাদ্য 3 কি আছে বলো। 3 আছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটা এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। কিছুই বুঝলে না, তাই তো? আচ্ছা চলো বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমাদের একটা ত্রিভুজ হবে, সেই ত্রিভুজটা কেমন হবে, স্থূলকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে একটা স্থূলকোণী ত্রিভুজ প্রথমে এঁকে ফেলো।
এইটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী কেন? কারণ এর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, আর 90 ডিগ্রি থেকে বড় হলে তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। এর নাম দাও এ বি সি, ABC ত্রিভুজ। ঠিক আছে। এখন কি বলছে, স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বিপরীত বাহু কোনটা? এই যে স্থূলকোণ, এই স্থূলকোণের বিপরীত বাহু কোনটা? এই যে AB বাহু। তাহলে এর উপরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে? AB স্কয়ার হবে, তাই তো? AB স্কয়ার হবে। এর উপর ধরো তুমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছো এইভাবে, এটা মনে করো একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? এটা একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু। তার মানে এর প্রত্যেকটা বাহুই কিন্তু সমান, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সবই কিন্তু সমান। তাহলে একটা বর্গক্ষেত্রে যদি চারটা বাহু সমান হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, তার মানে বাহু স্কয়ার। তাহলে একটা বাহু তো দেওয়া আছে AB, তাহলে AB গুণ AB মানে AB স্কয়ার। ঠিক আছে। তাহলে এটা আমরা আলাদাভাবে লিখি AB স্কয়ার। ভালো কথা। তারপর কি বলছে যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ওই কোণ মানে কোন কোণ? ওই স্থূল কোণ। স্থূল কোণের সন্নিহিত যে দুই বাহু আছে, অর্থাৎ AC বাহু আর BC বাহু, এদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? BC স্কয়ার। আর এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? AC স্কয়ার। তাই তো? তাহলে BC স্কয়ার এবং AC স্কয়ার। তাহলে আমাদের এই পর্যন্ত হয়েছে। তারপরে কি বলছে? ওই দুই বাহুর যে কোনো একটা। তাহলে ওই দুই বাহুর যে কোনো একটা আমরা BC নিলাম। ঠিক আছে। কি নিলাম? BC। এবং তার উপর মানে কি? ওই বাহুর উপর। তাহলে এই বাহুর উপর অপর যে বাহুটা, অপর বাহু মানে কি? এই বাহু। সন্নিহিত বাহুর অপর বাহু কোনটা? এইটা। এইটা যদি সন্নিহিত একটা একটা বাহু হয় সন্নিহিত বাহুর, তাহলে এটা কি হবে? সন্নিহিত বাহুর আরেকটা বাহু, তাই না? তাহলে এইটা নিচি, তার অপর বাহু এইটা। এর যে লম্ব অভিক্ষেপটা হবে, এই বিন্দুর লম্ব অভিক্ষেপ, এই যে রেখা, এই রেখার এই বিন্দুর লম্ব অভিক্ষেপ এখানেই। আর এই বিন্দুর লম্ব অভিক্ষেপ কোথায় পড়বে? এই বিন্দুর লম্ব অভিক্ষেপ সোজাসুজি এখানে পড়বে। ঠিক আছে। তাহলে এটাকে তুমি একটু বর্ধিত করে দাও। লম্ব অভিক্ষেপ মানে কি জানো? লম্ব ভাবে তুমি যদি এখানে একটা লাইট মারো, এই রেখার উপরে যদি একটা লাইট মারো একদম লম্ব ভাবে, তাহলে দেখবা এর লম্ব অভিক্ষেপ বা এর ছায়াটা এখানে এতটুকু অংশে পড়ছে। এতটুকু অংশে দেখবা যে ছায়া পড়ছে। তাহলে এখান থেকে এতটুকু অংশই হচ্ছে লম্ব অভিক্ষেপ। কার? এই রেখাটার লম্ব অভিক্ষেপ এখান থেকে এতটুকু। তাহলে এর নাম দাও ডি। তাহলে এই সিডি হচ্ছে এই এসি রেখা বা অপর রেখার লম্ব বিক্ষেপ। তাহলে অপর রেখার লম্ব বিক্ষেপ কি? সিডি। আর তুমি একটা রেখা নিয়েছো কি? বিসি। তাহলে বিসি আর সিডি এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই দুইটা দিয়ে তুমি যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করো, বিসি বাহু আর সিডি বাহু। বিসি বাহু এইটা মনে করো বিসি বাহু, এটা কি বাহু? বিসি বাহু। আর এখান থেকে এটা ধরো সিডি বাহু। তাহলে এইটা দিয়ে যদি আয়তক্ষেত্র অঙ্কন করতে চাও, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, তাই তো? তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে, আর এই বাহু আর এই বাহু সমান হবে। তাহলে এর ক্ষেত্রফল কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এইটা হলো সিডি বাহু আর এটা হলো বিসি বাহু, তাই তো? এটা হলো বিসি বাহু। তাহলে আমরা ক্ষেত্রফল কি লিখবো? বিসি ইন্টু সিডি। বিসি ইন্টু সিডি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কি হবে? বিসি ইন্টু সিডি। ঠিক আছে। এই যে তারপর কি বলছে? লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এদের ক্ষেত্রফলের দ্বিগুণ। ঠিক আছে। সমষ্টির সমান। কে সমান? আর কাদের সমষ্টির সমান? আবার পড়ো। বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছি? এবি স্কয়ার পেয়েছি। ঠিক আছে। এইটা এইটা ওই কোণের সন্নিহিত অপর দুই বাহু কোনটা? বিসি আর হলো এসি। এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বিসি স্কয়ার আর এসি স্কয়ার, এই দুইটা। এবং ওই দুই বাহুর যে কোনো একটা, তাহলে ওই দুই বাহুর যে কোনো একটা বিসি এবং তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ কোনটা? সিডি।
এবং তাদের দ্বারা তাদের অন্তর্গত যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হলো বিসি ইন্টু সিডি, এদের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে এদের ক্ষেত্রফলের দ্বিগুণ দ্বিগুণ করে দ্বিগুণের সমষ্টি, কাদের সমষ্টি চেয়েছে বলতো? কাদের সমষ্টি? এই যে এই যে এই যে অপর যে দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এদের, এবং এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, এদের সমষ্টির সমান কি হবে? সমান হবে স্থূলকোণী ত্রিভুজের যে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এইটা 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 সমান হবে এদের সমষ্টির। এটাই হচ্ছে আমাদের এই সূত্রের গাণিতিক একটা প্রকাশ। এখন এই সূত্রটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা যদি এটা একটা ত্রিভুজ বিবেচনা করি, এখান থেকে এটা, এখন আমরা যদি এখান থেকে এটা একটা ত্রিভুজ বিবেচনা করি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয় না? এটা একটা সমকোণী ত্রিভুজ হয় না? অবশ্যই হয়, কারণ এই কোণটা কি সমকোণ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজ হওয়ায় আমরা লিখব ত্রিভুজ এ বি সরি এ সি ডি এ, এ সি ডি এ কার সূত্র অনুসারে? পিথাগোরাসের সূত্র অনুসারে। পিথাগোরাসের সূত্র হতে, পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার। অতিভুজ কোনটা? এই যে এসি। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব হলো এডি আর ভূমি হচ্ছে সিডি। তাহলে লিখবো এবি এডি স্কয়ার যোগ হচ্ছে সিডি স্কয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন দেখো এটা তো বুঝলে, দেন আমরা যদি এই টোটালটা একটা সমকোণী ত্রিভুজ ধরি, হয় না? এই যে যদি আমরা এইটা একটা সমকোণী ত্রিভুজ ধরি, হয় না? অবশ্যই হয়। তাহলে এখন এইটা কিন্তু নেই, মাঝখানে এটা কিন্তু নেই। এখন ত্রিভুজ হলো এ বি ডি। এ বি ডি এ আবার আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে লেখো আবার ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের সূত্র হতে। তো পিথাগোরাসের সূত্র কি? যে বেগে থাকবে তার স্কয়ার মানে অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ বলতে কি? এই যে এবি। তাহলে লিখবো এবি স্কয়ার সমান ভূমি স্কয়ার মানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব কি? এডি। তাহলে লেখো এডি স্কয়ার যোগ ভূমি কত? ভূমি হচ্ছে বিডি, ভূমি হচ্ছে বিডি। তাহলে লেখো বি ডি স্কয়ার। ঠিক আছে? এখন দেখো এডি স্কয়ার যোগ এই বিডি এর পরিবর্তে তুমি লিখতে পারো, বিসি যোগ সিডি। আমি যদি এই বিসি মানে এখান থেকে এতটুকু তার সাথে এখান থেকে এতটুকু যোগ করি, অর্থাৎ আমি বিসি আর এই সিডি যদি যোগ করি তাহলে টোটাল বিডি পাবো। তাহলে লেখো এখানে বিসি প্লাস সিডি, সিডি তার হোল স্কয়ার। ঠিক আছে? এখন এটা যাতাই এডি স্কয়ার। এখন সেই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি করো তাহলে কি হবে? বিসি স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab। তাহলে 2 ইনটু এ বলতে বিসি ইনটু বি বলতে কত? সিডি প্লাস বি স্কয়ার বলতে কত? সিডি স্কয়ার। এখন এই এডি স্কয়ার থাকলো, হুম, এডি স্কয়ার থাকলো। দেন আমরা এর সাথে মেলানোর জন্য এই সিডি স্কয়ারকে আগে আনবো। তাহলে আনো, এখানে লেখো সিডি স্কয়ার। তাহলে বাকি থাকে কি? প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি, তাই তো? 2bc ইন্টু সিডি। এখন দেখো এই এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, এডি স্কয়ার যোগ সিডি স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো এসি স্কয়ার। তো লিখে ফেলো এসি স্কয়ার প্লাস এখানে হচ্ছে বিসি স্কয়ার যোগ 2bc ইন্টু সিডি। তাহলে লিখে দিতে হবে যে 1 নম্বর হতে মান বসিয়ে, এখানে কি লিখে দিতে হবে? 1 নম্বর হতে মান বসিয়ে। ওকে, তাহলে এই পাশে কি সব? এবি স্কয়ার ছিল, এটা এবি স্কয়ার ছিল, এবি স্কয়ার ছিল, এটাও এবি স্কয়ার ছিল। দেখো এটা প্রমাণ হয়ে গেছে।
এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো, এবি স্কয়ার এবি স্কয়ার, এসি স্কয়ার এসি স্কয়ার, বিসি স্কয়ার বিসি স্কয়ার, 2 ইন্টু বিসি ইন্টু সিডি, 2 ইন্টু বিসি ইন্টু সিডি। দেখা মিলে গেছে। এটাই ছিল আমাদের উপপাদ্য 3। এবার আমরা উপপাদ্য 4 নিয়ে কথা বলবো। কি বলছে যে যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজ, সেটা সূক্ষ্মকোণও হতে পারে, স্থূলকোণীয় ত্রিভুজও হতে পারে, যে কোনো একটা ত্রিভুজ। ভালো কথা। তাহলে আমাদের প্রথম কাজ হলো যে কোনো একটা ত্রিভুজ আঁকা। এঁকে ফেলো। যে কোনো একটা ত্রিভুজ আমরা আঁকলাম এইভাবে। এই হলো যে কোনো একটা ত্রিভুজের নাম দাও এ বি সি। সূক্ষ্মকোণের বিপরীত বাহুর, তাহলে সূক্ষ্মকোণ, এর তো সবাই সূক্ষ্মকোণ, তাই না? সবই কি সূক্ষ্মকোণ। তাহলে তুমি যে কোনো একটা সূক্ষ্মকোণ ধরে নাও। তুমি এই সি কোণকে সূক্ষ্মকোণ ধরে নাও, এইটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, তাহলে এইটা তুমি সূক্ষ্মকোণ ধরে নাও। ভালো কথা। তাহলে সূক্ষ্মকোণের এই কোণের, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এই সূক্ষ্মকোণের এটা হলো বিপরীত বাহু, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল কি হবে? এ বি স্কয়ার। তাই তো, এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ বি স্কয়ার। ভালো কথা। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, তাহলে অপর দুই বাহুর উপর যে দুইটা আমরা বর্গক্ষেত্র অঙ্কন করব, এর উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এর উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এর একটা ক্ষেত্রফল হবে, সেটা কি হবে? এসি স্কয়ার। এবং এর উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে কি হবে? বিসি স্কয়ার। তাহলে লেখো যে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এবি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত পেয়েছো? এ বি স্কয়ার। এইটা এইটা কি হবে? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছো? এসি স্কয়ার আর হচ্ছে বিসি স্কয়ার, এদের সমষ্টি। এইটা হবে এদের সমষ্টি। ভালো কথা। এই পর্যন্ত তো বুঝেছো। এইটা এই দুই এইটা হবে এদের দুইটার সমষ্টি। আমরা এই পর্যন্ত করেছি, এই পর্যন্ত করেছি। দেন দেখো, বলছে ওই দুই বাহুর যে কোনো একটা, তাহলে ওই দুই বাহুর যে কোনো একটা আমি নিলাম, বিসি নিলাম, ওই দুই বাহুর যে কোনো একটা আমরা বিসি নিলাম, এই যে বিসি। ওই দুই বাহুর যে কোনো একটা কি নিলাম আমরা? বিসি। তাহলে এখানে দেখো ওই দুই বাহুর যে কোনো একটা বিসি। ঠিক আছে? কোন দুই বাহু বলো তো? এই বিপরীত বাহু না কিন্তু, আমরা যেই বাহুটা নিয়েছি ওই ওই বাহুটা না কিন্তু, যে বাকি দুইটা বাহু আছে বিপরীত বাহু বাদে, যে বাকি দুইটা আছে এই বাহু আর এই বাহু, বিসি আর এসি। তাহলে ওই দুই বাহু যে কোনো একটা আমি নিয়েছি বিসি। এবার অপরটার এবং তার উপর, কার উপর? এর উপর, এই বিসি এর উপর অপর বাহু, অপর একটি এবং তার উপর, অপর একটি মানে এই বিসি, এবং তার উপর মানে কি? এই বিসি এর উপর, বিসি এর উপর অপরটির লম্ব, অপরটি মানে কি? এসি এর লম্ব। এসি এর লম্ব অভিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে? এই বিন্দুর লম্ব বিক্ষেপ, এই বিন্দুর লম্ব বিক্ষেপ এটাই। এসি বাহুর দুই প্রান্ত, একটা হলো এই প্রান্ত আর একটা হচ্ছে এই প্রান্ত, আর এই প্রান্তের লম্ব বিক্ষেপ কোথায় হবে? একদম নিচে এইভাবে পড়বে, এখানে পড়বে, তাই না? অর্থাৎ তুমি যদি এখানে লাইট মারো লম্ব হবে, তাহলে এর এই বিন্দু ছায়া তো এখানেই পড়বে, আর এই বিন্দু ছায়া পড়বে এখানে, মানে টোটাল ছায়া পড়বে এখান থেকে এতটুকু, তাই না? টোটাল ছায়া পড়বে এখান থেকে এতটুকু। এর নাম দাও ডি, এর নাম দাও ডি। ভালো কথা। এবার কি বলছে? লম্ব অভিক্ষেপের অন্তর্গত, তাহলে আমাদের আবার পড়তে হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত, ওইটা তো হয়ে গেছে। ওই বাহুর যে কোনো একটা, তাহলে ওই বাহুর যে কোনো একটা হতো বিসি, তাহলে দেখো এখানে বিসি, বিসি লিখেছো, বিসি আমরা এখানে লিখলাম ওই বাহুর যে কোনো একটা বিসি, এবং তার উপর অঙ্কিত, তার উপর অপরটির, তার উপর, এর উপর অপরটির লম্ব অভিক্ষেপ কি পেয়েছো? ডিসি বা সিডি পেয়েছো, তাই না? সিডি বা ডিসি পেয়েছো। তাহলে সিডি বা ডিসি তুমি পেয়েছো। ভালো কথা। লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এদের দ্বারা যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হয়, বিসি বাহু আর সিডি বাহু দ্বারা যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হয়, তাহলে এমন হবে। তাহলে এদের ক্ষেত্রফল কি হবে? এটা মনে করো বিসি বাহু আর এটা মনে করো সিডি বাহু, এদের ক্ষেত্রফল হবে বিসি ইন্টু সিডি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি।
তাহলে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে বিসি ইন্টু সিডি। ভালো কথা, তাহলে বিসি ইন্টু সিডি লিখলাম। ক্ষেত্রফলের দ্বিগুণ, ক্ষেত্রফলের দ্বিগুণ, পরিমাণ কম, পরিমাণ কম বলছে যে অপেক্ষা, এদের যে সমষ্টি, এদের যে সমষ্টি, এদের সমষ্টি অপেক্ষা, এদের সমষ্টি অপেক্ষা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ পরিমাণ কম, মানে কি বিয়োগফল, মানে বিয়োগ, কম হলে কি হয়, বিয়োগ হয়। এদের সমষ্টি অপেক্ষা দ্বিগুণ পরিমাণ কম কে, এটা এদের সমষ্টি অপেক্ষা দ্বিগুণ পরিমাণ কম কে এবি স্কয়ার, এটাই। অর্থাৎ এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ওকে, এটা কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। তো চলো আমরা প্রমাণের দিকে যাই। এখন এখানেও তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাই না? এটা একটা সমকোণী ত্রিভুজ হয় না? আমরা যদি নিই এটা যে এস এডিসি, এডিসি এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়? অবশ্যই হয়। তাহলে লেখো ত্রিভুজ এ ডি সি এ সমকোণী ত্রিভুজ হলে আমরা কার সূত্র অ্যাপ্লাই করব, পিথাগোরাস। তাহলে পিথাগোরাসের সূত্র হতে, পিথাগোরাসের সূত্র হতে, তাহলে এ ডি সি এ ডি সি এ পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা যদি লিখি তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে যে বেঁকে থাকবে, বেঁকে আছে কি এসি, তাহলে এসি স্কয়ার সমান লিখবো লম্ব মানে যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে কি এডি, এডি এডি দাঁড়িয়ে আছে, তাহলে এডি স্কয়ার যোগ লিখবো ডিসি বা সিডি স্কয়ার, সিডি স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ দাও। ওকে, এখন এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে যদি আসো তাহলে দেখবা এ পাশেও একটা সমকোণী ত্রিভুজ হয়, হয় না? এখান থেকে এইটাকে একটা সমকোণী ত্রিভুজ হয় না? তাহলে লেখো, লেখো কি লিখবা, লিখবা হচ্ছে ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি এ কার সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র হতে অতিভুজ স্কয়ার মানে যে বেঁকে আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এ ডি বি ত্রিভুজের ক্ষেত্রে বেঁকে আছে কি এ বি, তাহলে লেখো এ বি স্কয়ার সমান কি লিখবা, লম্ব স্কয়ার বলতে কি এডি স্কয়ার, লেখো এডি স্কয়ার যোগ ভূমি বলতে কত বিডি স্কয়ার, বিডি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা এই বিডি এর পরিবর্তে, বিডি এর পরিবর্তে লিখতে পারি না বিসি মাইনাস, বিসি মাইনাস সিডি লিখতে পারি। দেখো টোটালটা থেকে, তুমি এই টোটালটা থেকে এখান থেকে এতটুকু তো টোটাল, তাই না? এই টোটালটা থেকে তুমি যদি এখান থেকে এতটুকু বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকে কোনটা, এটা। তাহলে তুমি, তুমি এই বিডি এর পরিবর্তে, এই বিডি এর পরিবর্তে, বিডি এর পরিবর্তে তুমি লিখতে পারবা, এখান থেকে এডি স্কয়ারই থাকবে, ভালো কথা, কিন্তু এই বিডি এর পরিবর্তে তুমি লিখতে পারবা বিসি মাইনাস সিডি, স্কয়ার ছিল সেই স্কয়ারই। এটা কেন লিখলাম, প্রমাণের স্বার্থে। ওকে, এটা কেন লিখেছি, প্রমাণের স্বার্থে। টোটালটা থেকে, টোটালটা থেকে, টোটালটা থেকে তুমি যদি এখান থেকে এতটুকু বাদ দিয়ে দাও তাহলে এই বিডি পাবা, বিডি পাবা। টোটাল হলো বিসি, বিসি থেকে তুমি ডিসি যদি বাদ দিয়ে দাও বা সিডি যদি বাদ দিয়ে দাও তাহলে থাকবে তোমার বিসি বিডি, বিডি থাকবে, বিসি থেকে সিডি বাদ দিলে বিডি থাকবে। জাস্ট প্রমাণের স্বার্থে এটা লেখা হয়েছে। ওকে, এখন দেখো আমরা যদি এর ক্যালকুলেশন করি, এর আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করতে পারি, তাই তো? তাহলে এটা যাতাই এডি স্কয়ার যোগ, এটা যদি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করো তাহলে a স্কয়ার বলতে কি বি স্কয়ার মাইনাস a স্কয়ার, a স্কয়ার বলতে কি বিসি স্কয়ার, তাহলে লেখো বিসি স্কয়ার, সূত্রের মাইনাস সূত্রের 2, a বলতে কত বিসি ইনটু বি বলতে কত সিডি প্লাস বি স্কয়ার বলতে কত সিডি স্কয়ার, তাই তো? এবার আমরা এর সাথে একটু মেলানোর চেষ্টা করি, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তাহলে এডি স্কয়ার এখানে আছে, তাহলে এর সাথে সিডি স্কয়ার কে আনো, তাহলে এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু বিসি ইনটু সিডি, তাই তো? এরকম হবে।
এখন এই এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের পরিবর্তে এই এডি স্কয়ার প্লাস সিডি এর স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের পরিবর্তে আমরা এসি স্কয়ার লিখতে পারবো। তাহলে এর পরিবর্তে এসি স্কয়ার লেখো। তাহলে এসি স্কয়ার যোগ এখানে বিসি স্কয়ার আর এখানে মাইনাস 2 বিসি ইনটু সিডি, তাই তো? আর এই পাশে কি ছিল? সব এবি স্কয়ার ছিল। দেখো আমাদের প্রমাণ করতে হবে কি এবি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। দেখো তো মিলেছে কিনা? এবি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবি স্কয়ার এসি স্কয়ার বিসি স্কয়ার মাইনাস মাইনাস 2 ইনটু বিসি ইনটু সিডি। দেখো মিলে গেছে, এটা হলো প্রমাণ। এটা কিন্তু আমরা যদি এরকম স্থূলকোণী ত্রিভুজ আঁকতাম তাও কিন্তু হতো। আমরা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ না আঁকে স্থূলকোণী ত্রিভুজ আঁকতাম তাও হতো, কারণ এখানে বলেছে যে কোনো ত্রিভুজ, আর এখানে উল্লেখ করে দিয়েছিল যে স্থূলকোণী ত্রিভুজের। ওকে, তো এই ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আরো যে উপপাদ্যগুলো আছে সেগুলো আমরা সমাধান করব।